প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। আমরা অনলাইন ক্লাসের ধারাবাহিকতায় আজকেও তোমাদের সামনে হাজির হয়েছি। আমার আজকের এই ক্লাসটি উচ্চ মাধ্যমিক শ্রেণীর একাদশ ও দ্বাদশ, ডিগ্রি পাস দ্বিতীয় বর্ষ এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের কাজে লাগে। তো চলো শুরু করি। আজকের এই ক্লাসটি উপস্থাপনায় আছি আমি মোহাম্মদ ইকবাল হোসেন, সহকারী অধ্যাপক, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ, সরকারি সিটি কলেজ, চট্টগ্রাম। আজকে আমরা ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ের যে টপিকটি নিয়ে আলোচনা করব তোমাদের সাথে, সেটি হচ্ছে মুঘল সম্রাট আকবরের রাজপুত নীতি, ভূমি রাজস্ব ব্যবস্থা এবং তার মনসবদারি ব্যবস্থা। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো যে সম্রাট আকবরকে নিয়ে এর আগে একটা ক্লাস তোমাদেরকে দিয়েছিলাম। সেখানে আমরা আকবরের জন্ম, বংশ পরিচয়, ক্ষমতা আরোহণ এবং তার দ্বীন ইলাহি নিয়ে আলোচনা করেছি। তাহলে আজকে আকবরের দ্বিতীয় ক্লাস সেটি আমরা তার রাজপুত নীতি, ভূমি রাজস্ব ব্যবস্থা এবং মনসবদারি ব্যবস্থা নিয়ে আলোচনা করব। তো আমরা প্রথমে একটু আকবরের পরিচয় জেনে নিই। আকবর 1542 সালে জন্মগ্রহণ করেন। তিনি যখন জন্মগ্রহণ করেন, তার পিতা হুমায়ুন তখন শেরশাহর কাছে রাজ্য হারিয়ে আশ্রয়ের খোঁজে ঘুরে বেড়াচ্ছিলেন। পাঞ্জাবের রানা প্রাসাদের আশ্রয় থাকাকালীন সময়ে আকবর জন্মগ্রহণ করেন। আকবর জন্মগ্রহণ করার পরে আকবর এবং তার মাকে তার চাচা আসকারের কাছে রেখে তার পিতা হুমায়ুন পারস্যে পালিয়ে গিয়ে আশ্রয় গ্রহণ করেছিলেন। 14 ফেব্রুয়ারি 1556 সালে মাত্র 13 বছর বয়সে আকবর ক্ষমতা আরোহণ করেছিলেন। তার প্রকৃত নাম ছিল আবুল ফাতহ জালালউদ্দিন মুহাম্মদ আকবর। আমরা স্ক্রিনে আকবরের একটা ছবি দেখতে পাচ্ছি। তো আসো আমরা আকবরের রাজপুত নিয়ে একটু কথা বলতে চাই। আমরা জানি যে রাজপুত শ্রেণী হচ্ছে ভারতের বিশাল একটি শক্তি, সামরিক দিক দিয়ে অত্যন্ত সংগঠিত এবং যারা হিন্দু জাতীয়তাবাদী বিশ্বাস করত। ভারতবর্ষে মুঘল শাসনের প্রকৃত চ্যালেঞ্জ ছিল এর রাজপুত শ্রেণী। আকবর তার ক্ষুরধার মস্তিষ্ক দিয়ে বুঝতে পেরেছিলেন যে এই রাজপুত শ্রেণীর বা বিশাল হিন্দু জনগোষ্ঠীর সহযোগিতা না পেলে তার পক্ষে ভারতবর্ষে যে বিশাল একটা সাম্রাজ্য প্রতিষ্ঠা করা, সর্বভারতীয় সাম্রাজ্য প্রতিষ্ঠা করা, সেটি সম্ভব হবে না। সুতরাং ওটি করতে হলে তাকে ভারতের হিন্দু ধর্মাবলম্বী জনগণের সাহায্য এবং সমর্থন প্রয়োজন। বিশেষ করে রাজপুত শ্রেণীর যে অদম্য সাহস এবং অতুলনীয় সামরিক দক্ষতা আছে, এগুলোকে কাজে লাগিয়ে ভারতের উত্তর ভারত এবং দক্ষিণ ভারতের রাজ্যগুলো জয় করার জন্য, রাজপুতদের সাথে সুসম্পর্ক তৈরি করার জন্য তিনি যে নীতি গ্রহণ করেছিলেন, সেটাই হচ্ছে আকবরের রাজপুত নীতি। তো তার রাজপুত নীতিগুলো কি কি ছিল আমরা শুরুতে একটু জেনে নিতে চাই। তাদের প্রথমত বিবাহ নীতি। তিনি রাজপুত শ্রেণী সহযোগিতা পাওয়ার জন্য, আনুকূল্য পাওয়ার জন্য রাজপুতদের সাথে বৈবাহিক সম্পর্ক স্থাপনের একটা পলিসি নিয়েছিলেন। সেই পলিসি অনুযায়ী 1562 সালে তিনি জয়পুরের রাজা বিহারী মলের কন্যা যোদবাইকে বিবাহ করেন। 1570 সালে বিকানির ও জয়সালমীর রাজকুমারী দ্বয়কে তিনি বিবাহ করেন। 1584 সালে তার পুত্র সেলিমের সাথে ভগবান দাসের কন্যাকে তিনি বিয়ে দিয়েছিলেন। আকবরের অনেকগুলো বিয়ে করেছিলেন, তার রানী ছিল। এর মধ্যে সবচেয়ে প্রভাবশালী যিনি ছিলেন তার নাম ছিল যোদবাই। আমরা এখন স্ক্রিনে যোদবাই ছবি দেখতে পাচ্ছি, বিখ্যাত যোদবাই। সম্রাট আকবর তার রাজপুত নীতির অংশ হিসেবে রাজপুতদেরকে উচ্চ রাজকার্যে, প্রশাসনিক কাজের উচ্চ পদগুলোতে নিয়োগ দিয়েছিলেন। তিনি রাজা মানসিংহ, বীরবল, ভগবান দাস, বিহারী মল, টোডরমল প্রমুখ রাজপুত নেতাকে দেশের বিভিন্ন সামরিক এবং বেসামরিক উচ্চ পদে নিয়োগ দিয়ে তাদের পূর্ণ আস্থা অর্জন করতে সক্ষম হয়েছিলেন। তিনি রাজপুতদের অনুভূতিতে আঘাত না দেওয়ার জন্য সপ্তাহের নির্দিষ্ট দিনগুলোতে গো হত্যা বা গরু জবাই নিষিদ্ধ করেছিলেন। এটা ছাড়াও তার রাজপুত নীতিকে বাস্তবায়ন করার জন্য তিনি হিন্দুদের উপরে যে তীর্থকর ছিল সেটি 1563 সালে মৌকুফ করে দেন। 1564 সালে হিন্দুদের উপর আরোপিত জিজিয়া কর মৌকুফ করেন বা রহিত করে দেন। বিজিত শত্রুদেরকে দাসে পরিণত করার যে প্রথা ভারতবর্ষে প্রচলিত ছিল, তার আগের সম্রাটরা রেখেছিলেন, তিনি এই প্রথা রহিত করেন।
সামাজিক অনুষ্ঠানে যোগদান। আকবর হিন্দুদের অনেক ধর্মীয় প্রথা, জীবন আচরণ তার ব্যক্তিগত জীবনে গ্রহণ করেছিলেন। তিনি হিন্দুদের বিভিন্ন মেলা, পূজা মণ্ডপে যোগ দিতেন। রাজপুত সম্রাজ্ঞীদের জন্য তিনি রাজপ্রাসাদে মন্দির তৈরি করেছিলেন। কথিত আছে, যে ইতিহাসে আছে, যে সূর্যোদয়ের সময় বা সূর্যাস্তের সময় আকবরের রাজপ্রাসাদে একদিকে আজানের ধ্বনি যেমন হতো, আরেকদিকে উলুধ্বনি বা ঘণ্টা ধ্বনি বেজে উঠত। তার অর্থ হচ্ছে তার রাজপ্রাসাদে রাজপুত রমণীদের যে আধিক্য সেটি প্রমাণ করে। এছাড়া আকবর হিন্দুদেরকে শিক্ষা গ্রহণ ও ধর্মীয় স্বাধীনতা প্রদান করেছিলেন। ভারতবর্ষের হিন্দু সমাজে যে সমস্ত কুসংস্কার এবং ঘৃণ্য প্রথা সমূহ ছিল, যেমন সতীদাহ প্রথা, বাল্য বিবাহ, বর্ণ বৈষম্য, এগুলোর ব্যাপারে তিনি বেশ কড়াকড়ি আরোপ করেছিলেন। তো এগুলো ছিল আকবরের রাজপুত নীতি। এখন আমরা একটু দেখব যে রাজপুত নীতির ফলাফল কি হয়েছিল। রাজপুতদের বন্ধুত্ব অর্জন করার ফলে আকবর তার রাজত্বকালে ভারতবর্ষের রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও সামরিক ক্ষেত্রে একটা বিস্ময়কর অগ্রগতি অর্জন করেছিলেন, যা তাকে আকবর দি গ্রেট হিসাবে আখ্যায়িত করেছে ইতিহাসে। তার পেছনে মূল কারণ ছিল তিনি রাজপুতদের অদম্য সাহস, শক্তি, দক্ষতা, সামরিক শক্তিকে তার অনুকূলে কাজে লাগাতে পেরেছিলেন। এটা তার রাজপুত নীতির একটা অন্যতম সুফল। মূলত ঐতিহাসিকরা মনে করেন যে আকবরের রাজত্বকাল ছিল একদিকে মোগল শৌর্যবীর্য এবং কূটনীতির, অন্যদিকে ছিল রাজপুতদের বীরত্ব, দক্ষতা এবং সামরিক সক্ষমতার যোগফল। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এবার একটু আকবরের রাজস্ব ব্যবস্থা নিয়ে কথা বলতে চাই। আমরা জানি শেরশাহ তার শাসনামলে রাজস্ব ব্যবস্থার একটা নববিন্যাস করে একটা বিস্ময়কর অর্থনৈতিক সাফল্য অর্জন করেছিলেন। সম্রাট আকবর তার উদ্ভাবনী ক্ষমতাকে ব্যবহার করে এটিকে পুনরুজ্জীবিত করেন এবং আরো বেশি করে শানিত করেছিলেন। তো আকবর রাজস্ব ব্যবস্থাকে পুনর্গঠন করার জন্য খাজা আব্দুল মালিককে দেওয়ান নিযুক্ত করেছিলেন, কিন্তু মজিদ ব্যর্থ হওয়ায় 1571 সালে মুজফফর তুরিবাতিকে দেওয়ান নিয়োগ দিয়েছিলেন। তিনিও যখন ব্যর্থ হয়েছিলেন, 1582 সালে তিনি রাজা টোডরমলকে দেওয়ানি আশরাফ বা প্রধান রাজস্ব সচিবে নিযুক্ত করেছিলেন। এই টোডরমল বা রাজা টোডরমল হচ্ছেন ভারতবর্ষে আকবরের রাজত্বকালে রাজস্ব ব্যবস্থায় যে বিস্ময়কর সফলতা আকবর অর্জন করেছিলেন, তার মূল প্রেরণক ছিলেন এই রাজা টোডরমল। তা আকবরের রাজস্ব ব্যবস্থা কেমন ছিল? টোডরমল দেওয়ান নিযুক্ত হয়ে তিনি জায়গির প্রথা বিলুপ্ত করে দেন। 10 জন কানুনগো নিয়োগ করেছিলেন, যারা ভূমি রাজস্ব জরিপ করে রাজস্ব নির্ধারণের দায়িত্ব দিয়েছিলেন। আমরা স্ক্রিনে সেই টোডরমলের একটা ছবি দেখতে পাচ্ছি। তো রাজস্ব নীতির কি উদ্দেশ্য ছিল? 3টি উদ্দেশ্য ছিল রাজস্ব নীতির। 1 নম্বর হচ্ছে আবাদি জমি যাতে নির্ভুলভাবে পরিমাপ করা যায়। 2 নম্বর হচ্ছে বিঘা প্রতি জমির উৎপন্ন শস্যের গড় নির্ধারণ, অর্থাৎ প্রতি বিঘায় কি পরিমাণ শস্য উৎপাদিত এটা গড় নির্ধারণ করা। 3 নম্বর নীতি ছিল বিঘা প্রতি রাজস্বের হার নিরূপণ করা। তো আকবর তার রাজস্ব মন্ত্রী রাজা টোডরমল রাজস্ব নির্ধারণ করার জন্য পুরো সাম্রাজ্যকে 182টা ভাগে ভাগ করে প্রতিটির দায়িত্ব একজন চৌকিকে দেওয়া হয়েছিল। 1570 থেকে 1580 এই 10 বছরে কি পরিমাণ রাজস্ব সংগ্রহ হয়েছে সেটাকে গড় করে তার 3 ভাগের 1 ভাগ রাজস্ব নির্ধারণ করেছেন। অর্থাৎ প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি ভারতবর্ষের পুরো সাম্রাজ্যের প্রত্যেকটা অঞ্চলে, প্রত্যেকটা ভূমির ওই 10 বছরের রাজস্ব আদায়ের গড় করেছিলেন, করে সেই গড়ের হার নির্ণয় করে তার 3 ভাগের 1 ভাগকে তিনি রাজস্ব হিসেবে নির্ধারণ করেছিলেন, যাতে করে কোনো বৈষম্য বা নিপীড়নমূলক কর কারো উপর আরোপিত না হয়। শেরশাহ সময়ে জমি জরিপ করার জন্য সনের দড়ি ব্যবহার করা হতো। টোডরমল ওটা বাদ দিয়ে বাঁশের 2 দিকে জাবির নামক এক লোহার আংটা লাগিয়ে শক্ত দণ্ড দ্বারা জমি জরিপের ব্যবস্থা করেছেন। এটাকে পাইমাস বলা হতো। প্রিয় শিক্ষার্থীরা, পাইমাস বলা হতো, এটা একটু মনে রাখতে হবে, এটা আমাদের কাজে লাগে, পরীক্ষা এসে থাকে। রাজস্ব ব্যবস্থার জন্য জমিকে তিনি 4টা শ্রেণীতে ভাগ করেছিলেন টোডরমল। পোলাজ মানে হচ্ছে যে জমিগুলো সারা বছর চাষের উপযোগী থাকে। তারপর হচ্ছে পারাউতি, উর্বরতা বৃদ্ধির জন্য যে জমিগুলো কিছুকাল পতিত রাখতে হয় সেটা হচ্ছে পারাউতি। তার 3 নম্বর হচ্ছে চাচর। চাচর মানে হচ্ছে যে ভূমি 3 থেকে 4 বছর পতিত রাখতে হয় সেটা হচ্ছে চাচর। আর 4 নম্বর হচ্ছে বঞ্জর। বঞ্জর মানে হচ্ছে যেই ভূমিকে 5 বছরের অধিক সময় পতিত রাখতে হতো এটাকে
বঞ্জর বলা হতো। এইভাবে জমিগুলো শ্রেণী ভাগ করে প্রত্যেকটা শ্রেণীর জন্য আলাদা আলাদা স্ট্রাকচারে তিনি রাজস্ব নির্ধারণ করেছিলেন। তো রাজস্বের পরিমাণ কিরকম ছিল, যেমন প্রথমটা হচ্ছে যেটাকে গালা বক্স বলা হতো। গালা মানে হচ্ছে শস্য, বক্স মানে হচ্ছে বন্টন করে দেওয়া। এই ব্যবস্থায় নির্দিষ্ট মুদ্রা বা উৎপাদিত শস্য রাজস্ব রূপে দেওয়া হতো। ঠাট্টা, কাবুল, কাশ্মীর এটি প্রচলিত ছিল। 2 নম্বর ছিল যাবতী। যাবতী প্রথার জন্য টোডরমল ইতিহাসে বেশ বিখ্যাত হয়ে আছেন। এটি হচ্ছে কৃষকদের সাথে সরকারের একটা বন্দোবস্ত চুক্তি। এই ফলে কৃষক জরুরি প্রয়োজনে সরকার জরুরি প্রয়োজনে কৃষকদেরকে টাকাভি নামক একটা ঋণ প্রদান করত এবং কৃষকরা বছর জুড়ে কিস্তি আকারে এটি পরিশোধ করতে পারত, সহজ সুযোগ দেওয়া হতো। কৃষকদেরকে রাজস্ব আদায় করার পর তাদেরকে রসিদ প্রদান করা বা রিসিপ্ট প্রদান করাটা বাধ্যতামূলক ছিল। হিন্দি এবং ফরাসিতে এই সমস্ত রিপোর্ট তৈরি করে করা বাধ্যতামূলক ছিল। 3 নাম্বার যেটা ছিল এটাকে নাসাখ বলা হয়, অর্থাৎ জমি জরিপ না করে আন্দাজের উপরে সরকার এবং কৃষকের মাঝে ফসল ভাগ হতো। এটা শুধু বাংলাদেশে প্রযোজ্য ছিল, কারণ বাংলাদেশ ভাটির দেশ, জলমণ্ডিত থাকতো বা সব বছরের অধিকাংশ সময় জলমগ্ন থাকতো। এখানে জমি জরিপ করা দুরূহ ছিল, ফলে এইখানে নাসাখ পদ্ধতি বা আন্দাজের উপরে ধারণার উপরে ভিত্তি করে কৃষক এবং সরকারের মধ্যে এগুলা করা হতো। রাজস্ব কর্মচারী কারা ছিলেন? রাজস্ব বিভাগের প্রধান কর্মচারী ছিলেন আমিন। তার যিনি সহকারী ছিলেন বেশ কয়েকজন, তাদেরকে বলা হতো বিতিক, পোদ্দার, কানুনগো, মোকাদ্দম, পাটোয়ারি, খুত এই ইত্যাদি কর্মচারীরা রাজস্ব বিভাগের প্রধান কর্মচারী যিনি আমিন তাকে সহযোগিতা করতেন। ভূমি রাজস্ব ব্যবস্থার ফল কি হয়েছিল? এর ফলে আকবরের এই টোডরমলের এই ভূমি রাজস্ব ব্যবস্থার ফলে কৃষক এবং রাষ্ট্র উভয়ই সমানভাবে লাভবান হয়েছিল। বিপুল পরিমাণ রাজস্ব আদায়ের ফলে রাজস্ব ঘাটতি দূর হয়ে রাষ্ট্রের অর্থনৈতিক সমৃদ্ধি এসেছিল, আর উৎপীড়নমূলক করগুলো অবসান করার পরে কৃষকদের মধ্যেও স্বস্তি এসেছিল। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আকবরের রাজস্ব ব্যবস্থা নিয়ে এতক্ষণ কথা বললাম। এইবার আমরা মনসবদারি প্রথা নিয়ে একটু কথা বলতে চাই। আকবরের সামরিক ক্ষেত্রে যে সমস্ত সংস্কারগুলো করেছিলেন তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ হচ্ছে তার মনসবদারি প্রথা। এটি আকবরের সামরিক বাহিনী সংগঠনের একটা অভিনব বৈজ্ঞানিক পদ্ধতি হচ্ছে এই মনসবদারি প্রথা। মনসব শব্দের অর্থ হচ্ছে পদ বা ক্যাডার বা মর্যাদা বা অফিস বলা হয়। মর্যাদাটা যিনি গ্রহণ করতেন, মনসবটা যিনি গ্রহণ করতেন, এই পদ্ধতিকে মনসবদারি প্রথা বলা হয়। যিনি গ্রহণ করতেন তিনি হচ্ছেন মনসবদার, আর পুরো পদ্ধতিটাকে মনসবদারি বলা হয়। আমরা আরেকটু ব্যাখ্যা করলে বুঝতে পারবে, একটু পরেই ব্যাখ্যা করছি। সম্রাট আকবরের সেনাবাহিনীর যিনি প্রধান তাকে মীর-ই বখশি বলা হয়। তার নাম ছিল শাহবাজ খান। শাহবাজ খানের সহায়তা এবং পরিকল্পনায় তিনি অভিনব এই প্রথাটি চালু করেছিলেন। তো মনসবদারদের মধ্যে তারা বেতনভুক্ত ছিল। কিরকম? সম্রাট পছন্দ করে সামরিক বেসামরিক যে কাউকে মনসবদারি দিতে, মনসব হিসাবে নিয়োগ করতেন বা স্বীয় যোগ্যতায় মনসব লাভ করত। মনসব নিয়োগ দেওয়া, পদোন্নতি দেওয়া, তাকে পদচ্যুত করে দেওয়া পুরের একচ্ছত্রভাবে এই ক্ষমতাটা সম্রাট আকবরের হাতে ছিল। সম্রাটের পরিবারের মধ্যে 4000 থেকে 10,000 অশ্বারোহীর সৈন্যের মনসব ছিল। এছাড়া টোডরমল, মানসিংহ, মির্জা শাহরুখ, কুলিস খানের মতো প্রভাবশালী যারা ছিলেন তারা 7000 সৈন্যের মনসবদারি লাভ করেন। মনসবদারিগণ নির্দিষ্ট সংখ্যক সৈন্য, যুদ্ধাশ্ব, হাতি, পশু এবং শক রাখতে বাধ্য ছিল। মনসবদারগণ রাজকোষ হতে বেতন পেতেন। এই বেতন থেকে নিজস্ব যুদ্ধাস্ত্র এবং অন্যান্য সরঞ্জাম ক্রয় করতে হতো। আসলে মনসবদারটা হচ্ছে মূলত মানে কেউ একজনকে ধরো 5000ই মনসবদার দেওয়া হলো, তার মানে তিনি 5000 সৈন্য তার কাছে রাখবেন এবং ওই সৈন্য রাখার জন্য তিনি সরকার ক্ষেত্রে নির্দিষ্ট পরিমাণ বেতন পেতেন। ওই বেতন দিয়ে তিনি ওই 5000 সৈন্য পুষতেন, পালন করতেন, ট্রেনিং দিতেন, তাদের জন্য সমস্ত পরিবহন, যুদ্ধাস্ত্র, যুদ্ধের পশু সবকিছু তার কাছে তিনি রাখতেন এবং সম্রাট যে কোনো সময় যে কোনো রাষ্ট্রের প্রয়োজনে তাদের কাছে চাইলে তারা এই সৈন্যগুলোকে অস্ত্র সহ এগুলো সরকার মূল সেনাবাহিনীকে সরবরাহ করতেন। এটাই ছিল মনসবদারি প্রথা। জাত ও সাওয়ার তার মনসবদারি প্রথার একটা গুরুত্বপূর্ণ বিষয়, যা এটা ব্যাখ্যা করা বেশ দুরূহ ব্যাপার। ঐতিহাসিকরা বেশ দ্বিধাদ্বন্দ্বে ভোগেন জাত এবং সাওয়ারকে ব্যাখ্যা করতে গিয়ে। জাত মনসবদারের একটা ব্যক্তিগত পদ, এটি দ্বারা তার অধীনে সৈন্য সংখ্যা বোঝাতে হতো। সরোয়ার বলতে বোঝানো হতো জাতের অতিরিক্ত কতগুলো সাওয়ার বা অশ্বারোহী বোঝাতো। অর্থাৎ
জাত হচ্ছে মনসবদারের ব্যক্তিগত পদ, আর এই জাতের বাইরে আরো অতিরিক্ত গোট সওয়ার থাকলে সেটাকে সাওয়ার বলা হতো। সাওয়ার পরিচালনার জন্য মনসবদাররা অতিরিক্ত বেতন পেতেন। জাত এবং সাওয়ারকে 3টা শ্রেণীতে ভাগ করা হয়। আমরা স্ক্রিনে একটা চক দেখতে পাচ্ছি, এখানে দেখছি যে 4000 জাত এবং 4000 সাওয়ার থাকলে তিনি প্রথম শ্রেণীর মনসবদার, 4000 জাতের সাথে 2000 সাওয়ার থাকলে তিনি দ্বিতীয় শ্রেণীর মনসবদার, আর 4000 জাতের সাথে যদি 1000 সাওয়ার থাকে কিংবা যদি সাওয়ার নাও থাকে তিনি হচ্ছেন তৃতীয় শ্রেণীর মনসবদার। মনসবদারির প্রথার সুফল কি ছিল? এর ফলে সেনাবাহিনীতে শৃঙ্খলা ফিরে আসে, ফলে বিদ্রোহ দমন অনেক সহজ হয়ে যায়। 2 নম্বর হচ্ছে যোগ্যতা অনুযায়ী পদোন্নতি দেওয়ায় মনসবদারদের মধ্যে একটা ইতিবাচক প্রতিযোগিতা সৃষ্টি হয়, ফলে তাদের মধ্যে দক্ষতা বৃদ্ধির একটা চেষ্টা হয়, এটা দক্ষতা বৃদ্ধি পায়। বিশাল সৈন্যবাহিনী আকবরের ছিল, তিনি এগুলো নিজে পোষণ করতেন না, মনসবদারকে দিয়ে দিতেন, তারা পোষণ করতেন। ফলে বিশাল একটা সেনাবাহিনী সম্রাট নিজে রক্ষণাবেক্ষণ না করেও একটা বিশাল সৈন্যবাহিনীর মালিক তিনি হয়েছিলেন। সৈন্য সংগ্রহ, প্রশিক্ষণ, ব্যবস্থাপনা এগুলোর জন্য কোনো সময়ের অপচয় আকবরের হতো না। এগুলো ছিল সুফল। কুফল কি ছিল? কুফল ছিল গোত্রভিত্তিকে মনসবদারদের মধ্যে ক্রমান্বয়ে অন্তর্দ্বন্দ্ব প্রকট আকার ধারণ করে, যেটা তার সাম্রাজ্যের সংহতি বিনষ্টের জন্য দায়ী ছিল। এই প্রথার কঠোর প্রয়োগের ফলে বাংলাদেশে বিদ্রোহ দেখা দিয়েছিল, এবং সবচেয়ে বড় সমস্যা যেটা ছিল, সৈন্যরা ছিল মনসবদারের অধীন, ফলে তাদের আনুগত্যটা মনসবদারের প্রতি যতটা ছিল সম্রাটের প্রতি অতটা ছিল না। তার মানে তাদের আনুগত্য সবচেয়ে বেশি ছিল মনসবদারের প্রতি, সম্রাটের প্রতি নয়। এগুলো ছিল মনসবদারি প্রথার কুফল। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে যে টপিকগুলো নিয়ে আলোচনা করা হলো এর বিষয়গুলো আমাদের জন্য বেশ জরুরি। আমরা এই বিষয়গুলো নিয়ে মধ্যে সবগুলো বিষয় নিয়ে পরীক্ষায় প্রশ্ন হয়, আলাদা আলাদাভাবে প্রশ্ন হয়। রাজপুত নীতি, ভূমি রাজস্ব ব্যবস্থা, মনসবদারি প্রথা। সৃজনশীল পরীক্ষার্থী যারা, তাদের এই রাজপুত নীতি, ভূমি রাজস্ব ব্যবস্থা, মনসবদারির প্রথা 3টা বিষয় নিয়ে আলাদা আলাদা করে উদ্দীপক হতে পারে। তেমনি ভাবে ডিগ্রি পাস প্রথম বর্ষের যারা আছো তাদের জন্য তাদের খ বিভাগে আলাদা প্রশ্ন হয়, গ বিভাগও 3টা টপিক নিয়ে আলাদা প্রশ্ন হয়। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকের এই আলোচনাটাকে দেখে শুনে পাঠ্য বইয়ের সহায়তা নিয়ে তোমরা নিশ্চয়ই প্রস্তুতি গ্রহণ করবে। পরের ক্লাস দেখার বা পরের ক্লাসে আমার সাথে থাকার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।